জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স, বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব একবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ব্যঙ্গ করে বলেছিলেন যে চাইনিজ যোগী। এই যোগী জি কে চাইনিজ রেপ্লিকা হ্যায়। তেজস্বী যাদব হয়তো কথাটা হালকাভাবেই বলেছিলেন, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা যে বিষয়টাকে একেবারে হালকাভাবে নেননি তা আজ ভীষণই স্পষ্ট। কেন বলছি কথা? কারণ গত কয়েক বছরে আসামে যা ঘটছে সেটা যোগীর বুলডোজার নীতির থেকেও আরও অনেক বেশি কিছু। যদিও এটাকে এখন অনেকেই অপারেশন আসাম বলে আখ্যা দিচ্ছেন, কারণ সরকারি তথ্য অনুযায়ী সরকারি জমি জবরদখল ও অবৈধ নির্মাণের অভিযোগে আসামে প্রায় 5,000-এর বেশি বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সম্পত্তি জব্দ করা হয়েছে, এমনকি সীমান্ত পেরিয়ে হাজার হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পর্যন্ত পাঠানো হয়েছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হেমন্ত বিশ্ব শর্মার এই কড়া অবস্থান আসামবাসীর মধ্যে প্রশংসিত হলেও রাহুল গান্ধী এই অভিযানকে স্বৈরাচারী বলে এমনকি প্যালেস্তাইনের গাজা অঞ্চলের সঙ্গে তুলনা করতে পর্যন্ত ছাড়েননি। তা সত্ত্বেও হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য একেবারে পরিষ্কার। তার মতে এটা কোনো প্রতিশোধের রাজনীতি নয়, এটা আসামের অস্তিত্ব রক্ষার লড়াই। তার কথায়, যে রাজ্যে একসময় মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 9%, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের ফলে সেটা এখন 40%-এর বেশি হয়ে গেছে। আজ আসামের 35টি জেলার মধ্যে 1/3 জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এমনকি বেশ কিছু শহরে মুসলিম জনসংখ্যা 90%-এরও বেশি। मेरे लिए, मैं असम से आया हूँ, ये मेरे लिए बहुत बड़ा मुद्दा है। इसलिए मैं असम में, बंगाल में हर दिन मेरा असम में मुस्लिम पॉपुलेशन 40% हो चुका है। 1951 में 12% था। आज असम में मुस्लिम पॉपुलेशन 40%, हम जिला की जिला खो चुका है। तो मेरे लिए ये मुद्दा पॉलिटिकल नहीं है, मेरे लिए ये जीना और मरने का मुद्दा है। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে আসামের কোথাও কোথাও ভারতের জাতীয় সঙ্গীতের বদলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতটা গাওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ কোন লেভেলের হলে এরকমটা হতে পারে একবার কল্পনা করুন। আর তাই আসামকে বাংলাদেশ হয়ে যাওয়া থেকে রক্ষা করতে হেমন্ত বিশ্ব শর্মা কড়া পদক্ষেপ নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে অনুপ্রবেশ বন্ধ করতে হেমন্ত বিশ্ব শর্মা যে কড়া প্রশাসনিক মডেল গড়ে তুলেছেন গোটা ভারতে, সেটাই এখন হেমন্ত মডেল বা হেমন্ত ফর্মুলা নামে পরিচিতি লাভ করেছে। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা জানবো কিভাবে চলছে এই অপারেশন আসাম, কিভাবে সফল হচ্ছে হেমন্ত মডেল এবং কেন এই হেমন্ত মডেল ভারতের অন্যান্য রাজ্যগুলোও ফলো করতে চাইছে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক আজকের এই গভীর আর্থসামাজিক বিশ্লেষণ। দেখুন, হেমন্ত বিশ্ব শর্মা আজকের আসামকে যেভাবে বাংলাদেশ হয়ে যাওয়া থেকে রক্ষা করছেন সেটা বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে অসম কিভাবে ধীরে ধীরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অন্যতম গন্তব্যস্থলে পরিণত হলো। আর সেটা জানার জন্য আমাদের আসামের ইতিহাসের দিকে একটু পেছন ফিরে তাকাতে হবে। ঐতিহাসিকভাবে ভারতের বহু রাজ্যের মতো আসামও মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটা রাজ্য ছিল। 1901 সালের ব্রিটিশরা ভারতের প্রথম দিককার জনগণনা অনুযায়ী অসমে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 90% আর মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 9% বা 9%-এর আশেপাশে। তবে 20 শতকের শুরুতেই এই চিত্রটা বদলাতে শুরু করে। ব্রিটিশ সরকার আসামের চা বাগান ও কৃষিকাজের জন্য সস্তা শ্রমিকের চাহিদা পূরণ করতে পূর্ববঙ্গ থেকে বিপুল সংখ্যক মুসলিম কৃষককে এনে তৎকালীন আসামের গোয়ালপাড়া, বারপেটা এবং নওগাঁও জেলায় পুনর্বাসিত করে। আর এর ফলে 1901 থেকে 1931 সালের মধ্যে মাত্র 30 বছরে আসামে মুসলিম জনসংখ্যা প্রায় 3 গুণ বেড়ে
23% বা 23%কে ছাড়িয়ে যায়। এরপরে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আবার একটা বড় ধাক্কা আসে। ওই সময় বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শরণার্থী আসামে এসে আশ্রয় নেয়। এদের মধ্যে অনেকেই কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরেও আর দেশে ফিরে যায়নি বা বাংলাদেশে ফেরত যায়নি। তাছাড়া আসাম এবং বাংলাদেশের মধ্যে 262 কিলোমিটার দীর্ঘ একটা পোরাস বাউন্ডারি, মানে এক রকমের বেড়াহীন সীমান্ত থাকায় পরবর্তীতেও বহু অবৈধ বাংলাদেশি কখনো খিদের তাড়নায়, কখনো কাজ বা জীবিকার তাগিদে বেআইনিভাবে আসাম রাজ্যে প্রবেশ করেছে। আর এই অনুপ্রবেশ শুধু সংখ্যা নয়, আসামের ভাষা, সংস্কৃতি ও সামাজিক কাঠামোকেও গভীরভাবে প্রভাবিত করতে শুরু করে। 1971 সালের কাছাকাছি সময়ে আসামে অসমীয় ভাষাভাষীর হার ছিল প্রায় 61%, যা মাত্র 8 বছরে মানে 1979 সালের মধ্যে কমে গিয়ে 49% নেমে আসে। আর তার সাথে গোটা আসাম জুড়ে বেআইনি দখলদারি চলতে থাকে। হিন্দুদের জমি, সরকারি জমি, রেল বা পিডাব্লিউডির জমি কিছুই দখল হতে বাদ থাকে না। আর এর সব কিছুকেই বাংলাদেশে বসে খুব ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করছিল জামাতি ইসলামী। কিন্তু কিভাবে? আসলে 1971 সালের যুদ্ধে জামাতি ইসলামী পশ্চিম পাকিস্তানকে সমর্থন করেছিল, এটা আমরা সবাই জানি। তাই 1971-এ বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আইন করে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দেয়। ফলে ম্যাক্সিমাম জামাত নেতারা হয় বিদেশে নয় পাকিস্তানে পালিয়ে যায়। পরে 1977 সালে জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় এলে সংবিধানকে সংশোধন করে তিনি বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতিকে বৈধ করে দেন। ফলে 1978 সালের দিকে জামাতে ইসলামের পুরনো নেতারা পাকিস্তান থেকে ফিরে গিয়ে বাংলাদেশের জামাতে ইসলামের সংগঠন শুরু করে এবং 1979 সালে জামাতে ইসলামী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে এবং নির্বাচনে অংশ নেয়। মানে 1979 থেকেই স্বাধীন বাংলাদেশে জামাতে ইসলামী কার্যকরভাবে সক্রিয় হতে শুরু করে। মূলত এই সময় থেকেই জামাতে ইসলামের গ্রেটার ইসলামী বাংলাদেশের পরিকল্পনা গৃহীত হয়, যার মধ্যে অন্যতম কৌশল ছিল আসাম রাজ্যকে পুরোপুরিভাবে দখল করে বাংলাদেশের সঙ্গে জুড়ে নেওয়া। সেই বৃহৎ ইসলামিক বাংলাদেশ বা গ্রেটার ইসলামিক বাংলাদেশ গঠনের পরিকল্পনা থেকেই 1979 সাল থেকে বাংলাদেশের জামাতে ইসলাম আসামে একটা স্পষ্ট জনসংখ্যার কৌশল নিয়ে এগোতে শুরু করে। গোপন এই কৌশলের স্লোগান ছিল আমালো দুজন আমারও ওসর, মানে বাংলায় যার মানে দাঁড়ায় আমরা দুই, আমাদের পুরো মহল্লা। দীর্ঘ সময় ধরে জামাতে ইসলামের চক্রান্তে আসামের অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই মডেল অনুসরণ করে জনসংখ্যাকে দ্রুত গতিতে বৃদ্ধি করতে থাকে। আর এর ফলস্বরূপ একদিকে অবৈধ অনুপ্রবেশ, অন্যদিকে জনসংখ্যার বৃদ্ধি নীরবে আসামের জনসংখ্যাকে একটু একটু করে দ্রুত গতিতেই বদলে দিতে শুরু করে। প্রায় 20 বছর পর 1997-98 সাল নাগাদ অসমীয়ারা যখন এটা বুঝতে পারে তখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। 1998 সালের তৎকালীন আসামের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল এস.কে. সিনহা রাষ্ট্রপতির কাছে একটা রিপোর্টে লেখেন যে 1971 থেকে 1991 সালের মধ্যে 20 বছরে অসমে মুসলিম জনসংখ্যা 77% বৃদ্ধি পেয়েছে। 1998 you authored a report in which you talked about this Greater Bangladesh movement, and which had its birth actually in 1947. A demand was made for a state to be called Bangladesh Islam. There was no talk of Pakistan at that time. And the Bangladesh Islam visualized partition of Bengal with East Bengal and Assam, and in those Assam comprised the whole of Northeast, all the 7 states now. রাজ্যপাল সিনহা এই পরিস্থিতিকে একটা সাইলেন্ট অ্যান্ড ইনসিডিয়াস ইনভেশন অর্থাৎ নীরব এবং গুপ্ত আগ্রাসন বলে চিহ্নিত করেন। জনবিন্যাসের এই পরিবর্তনের গভীরতা বোঝাতে ভারতের এক প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার সেই সময় মন্তব্য করেছিলেন যে আসামে মুসলিম জনসংখ্যা 35% ছাড়িয়ে গেছে এবং বেশ কয়েকটি জেলায় তারা রীতিমতো সংখ্যাগরিষ্ঠ।
এই ট্রেন্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে আসামও কাশ্মীরের মতো অবস্থায় পৌঁছতে পারে, যেখানে স্থানীয় জনগোষ্ঠী নিজের রাজ্যেই সংখ্যালঘুতে পরিণত হয়ে বিতাড়িত হবে। ফলত এই পরিস্থিতিতে ধীরে ধীরে আসামের স্থানীয় আসামীয় জনগণের মধ্যে অসন্তোষ এবং রোষ বৃদ্ধি পেতে শুরু করে। এই অসন্তোষই পরবর্তীতে ব্যাপক আসাম আন্দোলনের রূপ নেয়, যেখানে হাজার হাজার আসামি যুবক রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করে। আসামের রাস্তায় রাস্তায় তখন শুরু হয় ব্যাক গো টু বাংলাদেশ স্লোগান। দেওয়ালে দেওয়ালে দেওয়াল লিখন লেখা হয় বাংলাদেশত ঘুই রাজা, এবং আসামের কলেজগুলোতে তখন শুরু হয় উত্তাল ছাত্র আন্দোলন। 1979 থেকে 1985 পর্যন্ত আসাম গণপরিষদ এবং অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আশুর নেতৃত্বে আসামে টানা আন্দোলন চলে। আসাম গণপরিষদ এবং আশু ও বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলো অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং তাদেরকে বাংলাদেশে ফেরানোর দাবিতে দীর্ঘদিন অশান্তি, হরতাল এবং সহিংসতা চালায়। অবশেষে 1985 সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং আসাম ছাত্র পরিষদ আশু এদের নেতাদের মধ্যে দিল্লিতে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যা 1985 সালের আসাম চুক্তি বা আসাম অ্যাকর্ড নামে খ্যাত। ভারতের আসাম রাজ্যের রাজনৈতিক ইতিহাসে যেটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই চুক্তি অনুযায়ী 25শে মার্চ 1971কে কাট অফ ডেট হিসাবে নির্ধারণ করা হয়। সহজ কথায় এই তারিখের পরে যারা আসামে অবৈধভাবে এসেছে তাদের অবৈধ অভিবাসী বলে গণ্য করা হবে এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। কিন্তু সমস্যা হলো এই আসাম চুক্তি বাস্তবে প্রায় অকেজোই থেকে যায়। কেন? কারণ প্রথম থেকেই কংগ্রেস, তারপরে AIUDF এর মতো রাজনৈতিক দলগুলো এই অনুপ্রবেশকারীদেরকে নিজেদের ভোট ব্যাংক হিসাবে দেখতে শুরু করে এবং তাদের রাজনৈতিকভাবে রক্ষা করতে নানানভাবে নানান উদ্যোগ নেওয়া হয়। এই অভিবাসীদের হাতে রেশন কার্ড, ভোটার আইডি, এমনকি জমির লিজ পর্যন্ত তুলে দেওয়া হয়। এমনও অভিযোগ আছে সরকারি ও মন্দিরের জমি দখলের ঘটনাগুলোকে পর্যন্ত সরকার তখন ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে। শুধু তাই নয়, এই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলে তাদের নির্বাচনী প্রক্রিয়ার অংশ করে তোলা হয়। পুরো ব্যাপারটা যেন ছিল একটা সুপরিকল্পিত ভোট রাজনীতির খেলা। এরপরে কংগ্রেস সরকার এমন একটা আইন আনলো যেটা নিয়ে আজও তীব্র বিতর্ক চলে। এটা হলো IMDT অ্যাক্ট, মানে ইললিগাল মাইগ্রেন্টস ডিটারমিনেশন বাই ট্রাইব্যুনালস অ্যাক্ট, যার লক্ষ্য ছিল আসামে থাকা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানো। কিন্তু বাস্তবে এই আইনটা আসামে ঠিক উল্টো কাজ করে। ভোট ব্যাংকের স্বার্থে বাংলাদেশি অভিবাসীদের ধরার বদলে তাদের আইনি নিরাপত্তা দেওয়ার পথ খুলে দেয় এই আইন। কারণ যেখানে ভারতের অন্যান্য রাজ্যে অবৈধ অভিবাসীকে নিজেকেই প্রমাণ করতে হতো যে সে বৈধভাবে ভারতে আছে, সেখানে আসামে ঠিক উল্টোভাবে প্রমাণের দায় পড়ে সাধারণ ভারতীয় নাগরিকদের ওপরে। মানে যারা অভিযোগ করবে তাদেরকেই প্রমাণ করতে হবে যে ওই লোকটা অবৈধ অভিবাসী। মানে আপনি যদি কাউকে সন্দেহ করেন যে তিনি বাংলাদেশ থেকে এসেছেন, তাহলে আপনাকেই আদালতে গিয়ে তার বিরুদ্ধে প্রমাণ দিতে হবে। কংগ্রেসের আইনের চালাকিটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ফলে এই আইনের কারণে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়ালো, যার প্রত্যক্ষ পরিণামস্বরূপ 1985 থেকে 2005 পর্যন্ত লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী শনাক্ত হলেও মাত্র কয়েক হাজার জনকেই বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছিল। 2012 সালে প্রকাশিত একটা সরকারি হোয়াইট পেপারে উল্লেখ করা হয়েছিল যে 1985 থেকে 2012 পর্যন্ত সেই 27 বছরে মাত্র 2442 জন অবৈধ বাংলাদেশি নাগরিককে সরকারিভাবে আসাম থেকে বাংলাদেশে নির্বাসিত করা হয়েছে। ভাবুন একবার, যেখানে কোটি কোটি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আসামে প্রবেশ করেছিল, সেখানে মাত্র
442 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সংখ্যাটা শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু বাস্তব ব্যাপার। আর কংগ্রেস সরকারের এই আইন, এই দীর্ঘসূত্রতা এবং নিষ্ক্রিয়তার ফলে আসামের আজকের জনবিন্যাস পুরোপুরি ভেঙে পড়েছে। 2011 সাল নাগাদ হিন্দু জনসংখ্যা কমে প্রায় 61% নেমে এসেছে, আর মুসলিম জনসংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 35%-এর ওপরে। ভারতের প্রেক্ষাপটে এটা ছিল সবচেয়ে দ্রুত জনসংখ্যার পরিবর্তন বা ডেমোগ্রাফিক চেঞ্জেস। চিত্রটা আরও স্পষ্ট হয় জেলা ধরে ধরে পরিসংখ্যান দেখলে। আসামে মোট 35টি জেলার মধ্যে 2011 সালের মধ্যে 16টা জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়ে। যেমন ধুবড়ী জেলায় মুসলিম জনসংখ্যা 79.7%, বারবেটায় 70.7%, দারংয়ে 64.3%। এছাড়াও গোয়ালপাড়া, করিমগঞ্জ, হেলাকান্দি, নওগাঁও, মরিগাঁও, বঙ্গাইগাঁও, হজই এই সব জেলাগুলোতেই মুসলিম জনসংখ্যার আধিপত্য স্পষ্ট কিন্তু চোখে পড়ছে। কিছু কিছু জেলার পরিস্থিতি আরও বেশি সংকটজনক হয়ে দাঁড়িয়েছে, কারণ ওই সব জেলাগুলো থেকে হিন্দু বিতরণ শুরু হয়ে গেছে। উদাহরণস্বরূপ সাউথ সালমারা জেলায় মুসলিম জনসংখ্যা ছাড়িয়ে গেছে 95%-এর বেশি। এমনকি ধুবড়ী জেলার বেশ কয়েকটি শহরে এখন হিন্দু জনসংখ্যা কমে গিয়ে মাত্র 10%-এর আশেপাশে এসে ঠেকেছে। অর্থাৎ অনেক সাব ডিভিশনে হিন্দু সম্প্রদায় আজ সংখ্যালঘু হয়ে পড়েছে। আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আসামের কিছু কিছু অঞ্চলে হিন্দু জনসংখ্যা 10%-এর নিচে নেমে এসেছে। ফলে সময় সময় সেই সব এলাকায় হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ উঠে আসছে। আবার অনেক গ্রামে ধর্মীয় চাপ এবং নিরাপত্তাহীনতার কারণে হিন্দু পরিবারগুলো এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। আনুমানিক হিসেব অনুযায়ী প্রতি বছর প্রায় 3500 মানে 3500 পরিবার নিজেদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। তবে শুধু সামাজিক চাপ নয়, এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য আসামে অপরাধও কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ধুবড়ী এবং বারপেটা জেলার মতো এলাকাগুলোতে গরু পাচার, জমি দখল, বাল্যবিবাহ, এমনকি মাদক পাচারও এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা বাহিনীর একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে এই সব অপরাধের সঙ্গে জড়িত অধিকাংশই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। তবে এখানেই শেষ নয়, এই অনুপ্রবেশ আসামের সংস্কৃতিকেও ভীষণভাবে আঘাত করেছে। সম্প্রতি আসামে মিয়া পোয়েট্রি মানে মিয়া কবিতা নামে একটা নতুন সাহিত্য ধারা শুরু হয়েছে, যেখানে নিজেকে ভুক্তভোগী মিয়া হিসেবে তুলে ধরে আসামের ইতিহাস, সংস্কৃতি এবং সমাজ কাঠামোকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। মানে আসামে মুসলিমরা কিভাবে অত্যাচারিত হচ্ছে সেই কাহিনী কবিতার ছন্দে ছন্দে তুলে ধরা হচ্ছে। মানে মানবতাকে অবৈধ অনুপ্রবেশের ঢাল হিসাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। বিষয়টার গভীরতা বুঝতে পাচ্ছেন? বিষয়টা এতটাই বিতর্কিত হয়ে দাঁড়ায় যে এই বিতর্কের প্রেক্ষিতে প্রায় 10 জন কবিকে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়, কারণ তাদের রচনায় আসামবাসীকেই উল্টে জাতিবিদ্বেষী বা জেনোফোবিক হিসাবে দেখানো হচ্ছিল বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়। অবৈধ অনুপ্রবেশ বা অবৈধ দখলদারি আরও কতটা ভয়ঙ্কর হতে পারে তার আরও একটা বড় উদাহরণ হচ্ছে কাজিরঙ্গা জাতীয় উদ্যান। এতদিন ধরে সংরক্ষিত এই এলাকাতেও এখন অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে, জমি দখল করে বসে আছে। প্রায় 80,000 হেক্টর জমি বেআইনিভাবে দখল করে ফেলেছে বাংলাদেশ থেকে আসা আগত অবৈধ অনুপ্রবেশকারীরা। আর এর ফল ভোগ করতে হচ্ছে বোরো, মিসিং, কার্বি প্রভৃতি স্থানীয় উপজাতিদের, যাদের অনেকেই নিজেদের আদি বসতি থেকে উচ্ছেদ হতে বাধ্য হচ্ছে। এই দখলদারির পাশাপাশি শুরু হয়েছে আরও একটা ভয়ঙ্কর প্রবণতা, সেটা হলো গন্ডার শিকার আর সেই গন্ডারের শিংকে পাচার করা। সম্প্রতি গন্ডার শিকার এবং শিং পাচারের অভিযোগে মোহাম্মদ মকবুল এবং মোহাম্মদ নূর কাসিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়, যারা উভয়েই অবৈধ বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত হয়েছে। এমন
এমন আরও বহু ঘটনা ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে। এছাড়া আসাম পুলিশ জানাচ্ছে রাজ্যে এখন বহু অবৈধ মাদ্রাসা গড়ে উঠেছে যেগুলোর কোনো রেজিস্ট্রেশন নেই। এরা কাতার এবং সৌদি আরবের মতো দেশ থেকে বিদেশি অনুদান পাচ্ছে, আর এগুলোর একটা বড় অংশ অবৈধ অভিবাসীদের দ্বারা পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে আজকের আসাম শুধুমাত্র জনসংখ্যাগত চাপে নয়, বরং সাংস্কৃতিক, ভাষাগত এবং নিরাপত্তাগত দিক থেকেও একটা গভীর সংকটের মুখে দাঁড়িয়ে, এবং এই সংকটের সঙ্গে অপরাধ, চরমপন্থা এবং রাজনৈতিক মদতের একটা অদৃশ্য জালও জড়িয়ে আছে। বর্তমানে অনুমান অনুযায়ী আসামে মুসলিম জনসংখ্যা ইতিমধ্যেই 40% ছুঁই। অনেকেই বলছেন যদি এখনই এই প্রবণতাকে থামানো না যায় তাহলে সেই দিন আর দূরে নয় যেদিন আসাম নতুন বাংলাদেশ হয়ে উঠবে। কারণ ভিডিওর শুরুতেই বলেছি, অলরেডি আসামের কোথাও কোথাও খোলা মঞ্চে ভারতের জাতীয় সঙ্গীতের বদলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। আস্পর্ধাটা একবার ভাবুন। তবে ওই যে গীতায় আছে না, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, অর্থাৎ যখনই ভারতের সভ্যতা, ভারতের সংস্কৃতি সংকটে পড়ে তখনই কেউ না কেউ উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয়। তাই আসামের এই রকম একটা করুণ পরিস্থিতিতে উত্থান হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা নামক একজন লৌহ মানবের। আসামের ইতিহাসে যিনি প্রথম দ্বার্থহীন ভাষায় ঘোষণা করেছেন অনেক হয়েছে, আর নয়, আসামকে তিনি বাংলাদেশ কিছুতেই হতে দেবেন না। हिंदू का देश है और ये देश हिंदू का देश है और ये देश हिंदू का रहेगा। ये सेकुलरिज्म का भाषा हमें मत सिखाओ। आपसे मुझको सेकुलरिज्म का भाषा सीखना नहीं है। কেন বলছি একথা? কারণ আপনি যদি আসামের রাজনৈতিক ইতিহাসকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে একটা বিষয় পরিষ্কার দেখতে পাবেন যে দেশের অন্যান্য অংশের মতো এখানেও বহু বছর ধরে রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলো অবৈধ অনুপ্রবেশের মতো ভয়াবহ সমস্যাগুলোর দিকে হয় চোখ বন্ধ করে থেকেছে, নয়তো ভোট ব্যাংকের জন্য তাদেরকে সরাসরি উৎসাহ দিয়ে এসেছে। আর এখানেই ব্যতিক্রম হলেন হেমন্ত বিশ্ব শর্মা। তিনি নিজে একসময় কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন, কিন্তু একাধিকবার নিজের দলের বিরুদ্ধেই তিনি সতর্কবার্তা দিয়ে বলেছিলেন যে অবৈধ অনুপ্রবেশকারীরা আসামের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তরুণ গগৈ ডাঙৰীয়া, আমাৰ আবেগৰ লগত আপুনি ইমান খেলা নকৰিব। মানুহৰ আগত কৈছে মই নাগৰিকত্ব আইন বিৰোধিতা কৰোঁ, আৰু 2011ত গৈ বৰাক উপত্যকাত কৈছিল যে সকলো বাংলাদেশী হিন্দু মানুহে নাগরিকত্ব পাব লাগে। বহুবার দলের অভ্যন্তরে তিনি বলেছিলেন এটা শুধু জনসংখ্যার প্রশ্ন নয়, এটা আসামের পরিচয় এবং ভবিষ্যতের প্রশ্ন। এমনকি ভারতের সুপ্রিম কোর্টও বলেছে যে এক্সটার্নাল অ্যাগ্রেশনের ফলে আসামের ডেমোগ্রাফি বা জনবিন্যাস দ্রুত গতিতে পাল্টে যাচ্ছে। তা সত্ত্বেও হেমন্তর নিজের দল কংগ্রেসের মধ্যে নিয়মিত কথা হতে থাকলেও কেউ তার কথা শুনতে রাজি হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে কংগ্রেস তার আদর্শকেও পাল্টে ফেলেছে। একদা যে জাতীয় কংগ্রেস দলটা সর্দার বল্লভভাই প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রীর আদর্শে পরিচালিত হতো, আজ কংগ্রেসের মধ্যে সেই দেশপ্রেমিক চরিত্রটাই আর অবশিষ্ট নেই। আর এই আদর্শগত দূরত্ব আর অবহেলার ফলেই একসময় রাহুল গান্ধীর দ্বারা প্রকাশ্যে অপমানিত হয়ে হেমন্ত বিশ্ব শর্মা 2015 সালে कांग्रेस ছেড়ে দেন। पार्टी से नाखुश नहीं है, लेकिन जो असम का अभी जो हालत है, पूरा स्टेट विल बी एम्प्टी, कॉफर विल बी एम्प्टी। सो हालत असम का हालत से मैं नाखुश था। मेरा लगा कि जो बीजेपी का नेतृत्व है या प्राइम मिनिस्टर जी है, उनका स्ट्रांग लीडरशिप में हम लोग आसाम को आगे ले जा सकता हूँ। আর তারপরেই খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দেন। আর তার ফলাফল কি হয়েছিল সেটা আমরা আজকের আসামের দিকে তাকালেই অনুভব করতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি। 2016 সালে তার নেতৃত্বেই বিজেপি প্রথমবার আসামে সরকার গঠন করে। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মুখে বলেছিলেন যে হেমন্তজি, আপনার কৃপায় উত্তর পূর্বে বিজেপির একটা নির্বাচিত সরকার
সরকার গঠিত হলো। अभी हेमंता कह रहे थे कि मैंने आकर के कुछ कृपा की है, उल्टा है, ये मेरा सौभाग्य है। কারণ সেই নির্বাচনে হেমন্ত বিশ্ব শর্মাই ছিলেন বিজেপির জয়ের প্রধান কারিগর, কিন্তু তখন তিনি মুখ্যমন্ত্রী হননি, মুখ্যমন্ত্রী হয়েছিলেন সর্বানন্দ সোনোয়াল। কিন্তু পরের বার 2021 সালে নির্বাচনের পর বিজেপি আবার জয়ী হলে সেই সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হেমন্ত বিশ্ব শর্মাকেই আসামের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেয়। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম থেকেই তিনি আগের সরকারের পলিটিক্যালি কারেক্ট নীতির বাইরে গিয়ে সরাসরি বলেন মিয়া মুসলিমরা অসমকে হাইজ্যাক করার চেষ্টা করছে, আসামকে যেভাবেই হোক না বাঁচাতেই হবে। এখানে বলে রাখা দরকার, মিয়া মুসলিম বা মিয়া মুসলমান শব্দটি তিনি ব্যবহার করেন বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বোঝাতে। আর তাই প্রথমেই অসম সরকার একটা হোয়াইট পেপার প্রকাশ করেন, যেখানে উল্লেখ করা হয় আসামে মোট 28,000 ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 19,000 বুথের জনবিন্যাস বা ডেমোগ্রাফি পুরোপুরি পাল্টে গেছে। অর্থাৎ এই সব বুথে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম অনুপ্রবেশকারীরা মানে মিয়া মুসলমানরা এখন সংখ্যাগরিষ্ঠ হয়ে পুরো নির্বাচনটাকেই নিয়ন্ত্রণ করছে। আর যেসব বুথগুলো এখনও অক্ষত আছে সেগুলোতেও একই প্রক্রিয়ায় ধীরে ধীরে জনবিন্যাস পরিবর্তন চলছে। এই জনসংখ্যাগত পরিবর্তন এত দ্রুত এবং এত গভীরভাবে ঘটছে যে এই ট্রেন্ডকে উল্টানো এক প্রকার অসম্ভব বলেই ধরে নেওয়া হয়। তবে হেমন্ত বিশ্ব শর্মা হার মানেননি। তিনি স্লো বাট স্টেডি পদক্ষেপে একেবারে শুরু থেকে কাজ শুরু করেন। প্রথম পদক্ষেপে তিনি রাজ্য সরকারের অর্থ সাহায্যে চলা মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেন। देखिए जहाँ जहाँ सरकार मदरसा को पैसा देता है, तनख्वाह देता है, वो बंद हो जाना चाहिए। कोई कौम अपने आप चलाता है अलग बात है। হেমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্তে দেশ জুড়ে বিতর্ক শুরু হলে তিনি সাংবাদিক সম্মেলন করে আসামের একাধিক অবৈধ বা আনরেজিস্টার্ড মাদ্রাসার সঙ্গে চরমপন্থীদের যোগাযোগকে গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে তুলে ধরেন। বিশেষ করে বরপেটা, গোলপাড়া, মরিগাঁও জেলার কিছু আনরেজিস্টার্ড মাদ্রাসার সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম বা আল কায়দা বা অন্য কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগাযোগ পাওয়া গেছে গোয়েন্দা নথি অনুযায়ী। শুধু তাই নয়, মোহাম্মদ সুমন নামে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়, যে আসামের মরিগাঁও জেলার একটা অবৈধ মাদ্রাসায় শিক্ষকতা করছিল। পরিচয় গোপন রাখতে সে একজন স্থানীয় মেয়েকে বিয়ে করে। তাকে গ্রেপ্তার করার পর পুলিশের হাতে যে একাধিক নথি আসে সেখানে বিস্তারিতভাবে প্রমাণ ছিল যে আসামের যুব সমাজকে কিভাবে শরিয়া আইন এবং উগ্রপন্থায় প্রভাবিত করা যায় সেই লক্ষ্যে সে কাজ করছিল। শুধু তাই নয়, আসামের জামিল হুদা মাদ্রাসা ঘিরে সম্প্রতি এমন কিছু তথ্য সামনে এসেছে যা শুধু উদ্বেগজনক তাই নয়, সরাসরি রাজ্যটির নিরাপত্তার সঙ্গেও জড়িত। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে যে এই জামিল হুদা মাদ্রাসার ভেতরে চলছিল বিদেশি অর্থায়ন এবং কট্টরপন্থী মতাদর্শ ছড়ানোর কাজ, যাকে বলে র্যাডিক্যাল ইন্ডক্ট্রিনেশন। আর এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ছিলেন মুফতি মুস্তাফা, যার নাম জড়িয়েছিল আল কায়দা এবং আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে। আশঙ্কার বিষয়, এই ব্যক্তি বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের মাদ্রাসার ভেতরেই আশ্রয় দিতেন। আর তাই আসামের এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কঠোর পদক্ষেপ নেন। তিনি 600টারও বেশি মাদ্রাসা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন এবং জনসমক্ষে দাঁড়িয়ে বলেন, আমি এখনো পর্যন্ত 600টা মাদ্রাসা বন্ধ করেছি, কিন্তু ভবিষ্যতে সব মাদ্রাসা বন্ধ করার লক্ষ্য নিয়েই সামনে এগোচ্ছি। তার উপৰত এভিডেন্স এনেকৈ আছিলে, কণ্টেক্ট উইথ আনসাৰুল্লাহ বাংলা টিম লিডাৰ্ছ, মেম্বাৰ্ছ অফ বাংলাদেশ এণ্ড প্ৰভাইডিং শেল্টাৰ লজিষ্টিক সাপোর্ট। মুস্তাফা হ্যাজ মেড। তবে বন্ধ করেই থেমে যাননি তিনি। প্রায় 1300টি মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে, যাতে ধর্মীয় শিক্ষার পরিবর্তে সেখানে আধুনিক, বিজ্ঞানসম্মত এবং কর্মমুখী শিক্ষাকে চালু করা যায়। হেমন্ত বিশ্ব শর্মা একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে সরকার আর কোনো মাদ্রাসাকে 1 টাকাও দেবে না। কোরআন পড়ানো সরকারের দায়িত্ব নয়, আমাদের ম্যান্ডেট গীতা, বাইবেল বা কোরআন নয়, গণিত, বিজ্ঞান বা ইতিহাস শেখানো। মাদ্রাসার বন্ধের পরে মুখ্যমন্ত্রী যে দ্বিতীয় পদক্ষেপ নেন সেটা আসামের ইতিহাসে একটা যুগান্তকারী পদক্ষেপ। তিনি আসামে মুসলিমদের জন্য বিদ্যমান বিশেষ বিবাহ আইনকে বাতিল করে দেন।
অর্থাৎ মুসলিম বিবাহ অন্যান্য ধর্মের মতোই সরকারি রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়। হেমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপটা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও সংবিধান বিশেষজ্ঞরা এটাকে ভারতের ইউনিফর্ম সিভিল কোড ইউসিসির পথে প্রথম পদক্ষেপ হিসাবে কনসিডার করছেন। এরপর তৃতীয় পদক্ষেপে মুখ্যমন্ত্রী আসামে বাল্যবিবাহের বিরুদ্ধে বড় অভিযান শুরু করেন। বিশেষ করে যেসব সম্প্রদায়ে এই বাল্যবিবাহের প্রবণতা তুলনামূলক বেশি, সেখানেই বেশি নজর দেওয়া শুরু হয়। এর জন্য রাজ্য সরকার চালু করেন মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট, যে একটার কথা আমি একটু আগে আরেকবার বলেছি। এই আইনের আওতায় হাজার হাজার এফআইআর দায়ের হয়েছে এবং বহু অপরাধী গ্রেফতার হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা নিজেই বলেছেন যে আমার লক্ষ্য 2026 সালের মধ্যে আসামকে বাল্য বিবাহ থেকে মুক্ত করে দেওয়া। मैं चाइल्ड मैरिज नहीं होने दूंगा जब तक मैं जिंदा हूं। हम होने नहीं दूंगा। নেক্সট অ্যান্ড চতুর্থ স্টেপে হেমন্ত বিশ্ব শর্মা নজর দেন বহু বিবাহ বা পলিগ্যামির দিকে। অসম রাজ্যের বিধানসভায় এই বিষয়ে একটা বিল এনে আসামে একাধিক বিবাহকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়। প্রাথমিকভাবে সবাই এটাকে খুব কঠিন কাজ বলে মনে করলেও হেমন্ত বিশ্ব শর্মা তার রাজ্যে কিন্তু এই বহু বিবাহকে নিষিদ্ধ করে দেখিয়েছেন। হেমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপটাকে সংবিধান বিশেষজ্ঞরা ভারতের ইউনিফর্ম সিভিল কোডের পথে পায়োনিয়ার পদক্ষেপ হিসাবে কনসিডার করেন। পলিগ্যামি বা বহু বিবাহ বন্ধ করার বিষয়ে আমি আস্ত একটা ভিডিও বানিয়েছি, যেটা এই চ্যানেলে রয়েছে। এই ভিডিওর পরে আপনারা ওই ভিডিওটা দেখে নিতেই পারেন। এরপরে পঞ্চম পদক্ষেপে আসাম সরকার এই রাজ্যে লাভ জিহাদ বন্ধে আইন আনার প্রস্তুতি নিচ্ছে, যেটা নিয়ে আসামের বিধানসভায় ফের কিন্তু শোরগোল পড়ে গেছে। তবে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বিয়েটা ব্যক্তিগত বিষয়, কিন্তু ধর্মীয় ছলচাতুরির মাধ্যমে বিয়ে একটা সামাজিক অপরাধ। আর তাই এর বিরুদ্ধে আসাম সরকার লাভ জিহাদের বিরুদ্ধে ফৌজদারি আইন আনছে। ফৌজদারি আইন মানে ক্রিমিনাল ল। তবে শুধু লাভ জিহাদই নয়, আসামে আরও একটা ভয়ঙ্কর সমস্যা হলো ল্যান্ড জিহাদ বা জমি জিহাদ। এতদিন এটা দুরকমভাবে হয়ে এসেছে। এক, সরকারি বা মন্দিরের সম্পত্তি দখল, আর দুই, তপশিলি উপজাতিদের জমি বেআইনিভাবে দখল বা কিনে নেওয়া। উদাহরণস্বরূপ আগেই বলেছি যে আসামের কাজিরঙ্গা জাতীয় উদ্যানের সংরক্ষিত এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে এখানকার প্রায় 80,000 হেক্টর জমি বেআইনিভাবে দখল করে ফেলেছে বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারীরা। আসামের পুলিশ এখন আইনি নোটিশের মাধ্যমে এই অবৈধ অনুপ্রবেশকারীদের এখান থেকে উচ্ছেদ করতে শুরু করেছে। আর এই উচ্ছেদ প্রক্রিয়ায় আসামে হাজার হাজার একর সরকারি জমির পুনরুদ্ধার চলছে। তাছাড়া আসামের হোজাই জেলার শ্রী শ্রী বোরহমপুর দেবালয় মন্দিরের প্রায় 120 বিঘা জমি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দ্বারা দখল হয়ে গিয়েছিল, যা 2021 সালে হেমন্ত বিশ্ব শর্মা সরকার একটা বড় উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করেন এবং এই জমিটা মানে 120 বিঘা জমি মন্দির কমিটির হাতে পুনরায় হস্তান্তর করেন। এই ঘটনাটা 2021 সালের ন্যাশনাল মিডিয়ায় আসামের টেম্পল ল্যান্ড রিক্লেমেশন ড্রাইভ হিসাবে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। ছাড়া দরং জেলার গরুটি শহরে অভিযান চালিয়ে প্রায় 4,500 মানে 4,500 বিঘা জমি উদ্ধার করে আত্মনির্ভর কৃষি প্রকল্প শুরু করা হয়। বারপেটা জেলায় বারপেটা সত্র, নলবাড়ির বরবন্দা শিব মন্দির, এমনকি কামাখ্যা মন্দিরের পাহাড় সংলগ্ন এলাকাতেও একইভাবে অবৈধ দখলমুক্ত অভিযান করে হাজার হাজার একর জমি উদ্ধার করছে আজকের আসাম সরকার। অবৈধ অনুপ্রবেশকারীরা যে শুধু মন্দির বা সরকারি জমি দখল করছিল তাই নয়, বেআইনিভাবে আসামের জনজাতিদের জমি ক্রয় করছিল, কিছু কিছু ক্ষেত্রে গায়ের জোরে দখল করছিল। বিশেষত অবিভক্ত গোয়ালপাড়া জেলার তপশিলি উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে এই ঘটনা বেশি ঘটছিল। যদিও আইন অনুযায়ী জনজাতি অধ্যুষিত অঞ্চলে সেই সম্প্রদায়ের বাইরে কেউ জমি কিনতে পারে না, শুধুমাত্র সেই জনগোষ্ঠীর সদস্যরাই সেখানে জমি কিনতে বা বিক্রি করতে পারে। কিন্তু বিষয়টা এখানে উল্টো ঘটছিল, ভয় দেখিয়ে, টাকার বেশি লোভে দেখিয়ে বা গায়ের জোরে জমি কেনা বা দখল হচ্ছিল। তাই বিষয়টার সামনে আসার পর আসাম সরকার দ্রুত
পদক্ষেপ নেয় এবং একে একে এই জমিগুলো জনজাতিদের আসল মালিককে ফিরিয়ে দেওয়া হয়। এ তো গেল জমি পুনরুদ্ধারের কথা। ষষ্ঠ পদক্ষেপে মেয়েদের বাল্যবিবাহ রুখতে এবং শিক্ষিত হওয়ার ব্যাপারে উৎসাহ দিতে আসাম সরকার চালু করেছে একটা প্রশংসনীয় প্রকল্প, যার নাম নিযুত ময়না প্রকল্প। এই নিযুত ময়না প্রকল্পের আওতায় মেয়েদের দেওয়া হচ্ছে মাসিক 1000 থেকে 2500 টাকা পর্যন্ত স্টাইপেন্ড, যেটা অবশ্য আমাদের কন্যাশ্রীর মডেলে করা হয়েছে। বাঙালি হিসাবে এটা বলতে কিন্তু আমার কোনো অসুবিধা নেই, যেন তারা প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষায় যেতে পারে। মুখ্যমন্ত্রীর মতে একজন শিক্ষিত মেয়ের বিয়ে দেরিতে হয় আর এতে জনসংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য হয়। এরপরে সপ্তম পদক্ষেপে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সরকারি অফিসে নামাজ পড়ার জন্য নির্ধারিত বিরতি বা নামাজ ব্রেককে বাতিল করে দেন। আসলে 2013 সালে আসামের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার তরুণ গৈগের সময় আসামের সরকারি অফিসে কর্মরত মুসলিম কর্মচারীদের জন্য শুক্রবারে জুম্মার নামাজ আদায়ের সুবিধার্থে 12টা থেকে 2টোর মধ্যে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার বিশেষ ছুটি বা বিরতি অনুমোদন করা হয়েছিল। হেমন্ত বিশ্ব শর্মা সরকার আসার পর থেকে সরকারি অফিসের বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা কেউ একাদশীতে, কেউ চতুর্দশীতে, কেউ চতুর্থীতে সপ্তাহে 1 দিন 1 ঘন্টা বিশেষ ছুটির আবেদন করতে শুরু করে। আর তাই 2021 সালে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের সরকারি অফিসে সমতা এবং ধর্মনিরপেক্ষতার দৃষ্টিতে এই বিশেষ সুবিধাটাকে বাতিল করে দেন। তবে অষ্টম পদক্ষেপে হেমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কারণ তিনি আসাম রাজ্যের সরকারি চাকরি কেবলমাত্র আসামের ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত করেছেন, যেটাকে বলা হয় ডোমিসাইল বেসড রিজার্ভেশন। অর্থাৎ এখন থেকে শুধুমাত্র যারা অসমে জন্মেছেন এবং স্থায়ীভাবে বসবাস করছেন তারাই সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন। এর ফলে কোনো বহিরাগত বা অনুপ্রবেশকারীরা আর স্থানীয়দের চাকরির সুযোগ সুবিধা কেড়ে নিতে পারবে না। আশা করি এই বিষয়টা আপনারা বুঝলেন। এভাবে ধাপে ধাপে আসামে অবৈধ অনুপ্রবেশ সামলানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা। তবে প্রশ্ন হলো, গত 100 বছরে আসাম যেভাবে বদলেছে তাতে কি পুরনো আসামকে পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব? দেখুন, যেটা 100 বছরে ঘটেছে সেটা 10 বছরে হয়তো ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে সত্যি কথা বলতে আসাম সরকারের এই পদক্ষেপগুলো তাৎক্ষণিকভাবে তেমন কোনো সুফল না দিলেও দীর্ঘমেয়াদে এর কিন্তু বিশাল প্রভাব হতে চলেছে। তাই একথা নিশ্চিত করে বলা যায়, আজকের আসাম তার নিজস্ব পরিচয়, নিজস্ব সংস্কৃতি আর অস্তিত্ব রক্ষার জন্য এক ঐতিহাসিক লড়াইয়ে নেমেছে এবং সেই লড়াইয়ের নেতৃত্বে আছেন একজন দৃঢ়চেতা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তাছাড়া বর্তমানে অসমে হেমন্ত বিশ্ব শর্মা সরকার অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধকালীন মোডে কাজ শুরু করেছেন। আর তাই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কোনো রাগঢাক না করেই জানিয়ে দিয়েছেন যে এই পদক্ষেপগুলো কোনো প্রতিশোধ নয়, বরং আসামের সংস্কৃতি, আসামের ভূমি এবং আসামের প্রাচীন মন্দিরগুলোকে রক্ষা করার জন্যই নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন যে এটা কেবল একটা রাজনৈতিক ইস্যু নয়, এটা এখন আসামের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এমনকি তিনি একটা টুইটে লিখেছিলেন, উই মে বি ফাইটিং আ লুজিং ব্যাটল। অর্থাৎ তিনি উপলব্ধি করেছেন এই লড়াইটা কত কঠিন লড়াই। এমনও হতে পারে যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। আর তাই হেমন্ত বিশ্ব শর্মা বারবার বলছেন, গত 50 বছরে যা বদলেছে তা রাতারাতি তো ফিরিয়ে আনা অসম্ভব। এটাও কিন্তু 50 বছরের একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট। তবে এটাও সত্যি যে এই যাত্রা যেটা শুরু হয়েছে, অসমে যে পরিবর্তনের হাওয়া বইছে, তা অনেকেই কিন্তু আশার আলো দেখতে পাচ্ছে যে আসাম ফিরবে আসামের আগের জায়গায়। আসাম তো শুরু করেছে, বাকি রাজ্যগুলো তো এখনো শুরুই করেনি। বাকি রাজ্যগুলোর অবস্থা কি সেটা আমার থেকে আপনারা আরও ভালো জানেন। যাই হোক, আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই
অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, আর সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমাকে সাপোর্ট করতে চান তাহলে ভিডিওটা যতটা বেশি সম্ভব লাইক করুন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করুন। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।